প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর বহুল আলোচিত সমালোচিত এক সফর। এই সফরে বাংলাদেশের কি অর্জন, নাকি শুধুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে বৈঠকের মাধ্যমে একটি বৃহৎ রাজনৈতিক সমঝোতার ইতিহাস রচিত হলো? এই সফরের আদ্যপান্ত জানার জন্য আমরা আজকের পর্বের নাম দিয়েছি সফর। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকের পর্বে কথা বলবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিক ভাই, আজকে আমরা প্রধান উপদেষ্টার যেই যুক্তরাজ্য সফর, এই সফরের বাহিরেও বাংলাদেশের নানা রাজনৈতিক বিষয় আমরা একটু জানতে চাইবো। তবে শুরুতে একটু সফরের প্রসঙ্গে চলে যাই। শুরুতে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে বাংলাদেশের আসলে অর্জনটা কি, এখানে দুটি অংশ আমরা দেখেছি ছিল, একটি দ্বিপাক্ষিক অংশ, একটি অভ্যন্তরীণ অংশ। দ্বিপাক্ষিক অংশের কথাই যদি আমরা শুরুতে বলি, সেখানে আসলে বাংলাদেশ কি পেল? না, প্রথম অর্জনটা হচ্ছে যে প্রফেসর ইউনুসকে কিংস চার্লসের ইনভাইট করেছেন তার কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ডের জন্য। এটা একটা খুব বড় অর্জন, এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এটা গত বছর থেকে হারমোনি অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। প্রথমে বান কি মুন পেয়েছেন, এবছর উনি পেলেন। এর আগে কিংস ফাউন্ডেশনের আরও কিছু অ্যাওয়ার্ড আছে। তো ওইটা একটা হচ্ছে কি, আপনি আমাদের চিফ অ্যাডভাইজারকে ডাকলেন, ডেকে আপনি, এবং জাস্ট অ্যাওয়ার্ড নেওয়ার ঘণ্টাখানেক আগে ওনারা আবার 1-to-1 আধা ঘন্টা বাকিংহাম প্যালেসে মিটিং করেছেন। এইটা ছিল এই পুরো সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। হ্যাঁ, ওনাকে ইনভাইট করা হচ্ছে সেই ধরেন 2-3 মাস আগেই জানানো হয়েছে যে এটা হচ্ছে। তো আমরা এই এবং একটা কিং যখন আপনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে ডেকে অ্যাওয়ার্ডটা দেন, এটার মেসেজটা কি যায় যে তারা এই গভর্নমেন্টকে এমব্রেস করছে, এই গভর্নমেন্টকে তারা একসাথে কাজ করার প্রত্যয় ঘোষণা করছে। এটা তো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে জুলাই যে রেভলিউশন হলো, এই জুলাই রেভলিউশনকে তারা স্বীকৃতি দিল তাকে ডেকে। সে এক ধরনের বড় স্বীকৃতি। কিংয়ের একটা মোরাল অথরিটি আছে ব্রিটেনের উপরে। তো সেই জন্য এই অ্যাওয়ার্ডটা, এই 1-to-1 মিটিংটা, এটা ছিল এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস। আমি মনে করি যেটা বায়োলেটারাল। অনেকে বলেন যে কেয়ার স্টারমারের সাথে দেখা হয়নি, এটা হতে পারতো। কিন্তু দেখেন, কেয়ার স্টারমারের সাথে যে কথাগুলো হতো সেটাগুলো অন্যান্য সমস্ত মিনিস্টারের সাথে সেই আলাপটা হয়েছে না। আমাদের সবচেয়ে বড় বায়োলেটারাল, আমাদের এখন সবচেয়ে বড় তাদের সাথে বিষয় হচ্ছে যে আমরা কীভাবে ব্রিটেনের সাথে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়াতে পারি, সেই জায়গাগুলো আমরা করছি। আর একটা বড় জায়গা হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি ধরেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেভাবে পলাশিতে জয়ের পরে যেভাবে লুট হয়েছিল, আপনি জানেন একটা ভালো বই আছে লুট নামে। এই লুট করে যেভাবে নিয়ে যে ওইখানে প্রপার্টি করেছে, সেটা অবশ্য ব্রিটেনের লোকরা করেছে। হ্যাঁ, রবার্ট ক্লাইভ বা ওরা এই লুট করে যেভাবে ব্রিটেনে ওরা প্রপার্টি, মানে সে যে ক্লাইভ যেটা করছে একের পর এক প্রপার্টি কিনেছে, ঠিক তেমনি এইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই, বাট আওয়ামী লীগ একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ছিল। তার লোকরা লুট করে নিয়ে যে ইংল্যান্ডে একের পর এক, একটা লোকের ধরেন 320-350টা প্রপার্টি একটা লোকের। চিন্তা, মানুষের কয়টা বাড়ি লাগে না? আপনি চুরির তো একটা সীমা আছে। তো এইটার এই যে অ্যাসেট রিকভারি, আমাদের টাকায় যে ওইখানে অ্যাসেট হয়েছে যারা করছেন, এই অ্যাসেট রিকভারিটা আমাদের ফোকাসে ছিল। এবং এইটা সংক্রান্ত এটা কি ওয়ার্কিং মিটিংয়ে এগুলো বেশি সলিউশনটা হয়। পলিটিক্যাল লিডারশিপ একটা নির্দেশনা দিতে পারেন, কিন্তু ওয়ার্কিং যে মিনিস্টার যারা আছেন একটা নিটিগ্রিটি, সেইটার দিক দিয়ে আমি বলবো যে খুবই সফল একটা ট্যুর। আমরা এই আলাপগুলো তাদের সাথে করতে পেরেছি। এবং আমরা এটার ফলে দেখেন ওই সময় এই অ্যানাউন্সমেন্টটা হলো যে প্রপার্টি, তার 320টা প্রপার্টি ফ্রোজেন করে দেওয়া হচ্ছে। এটা হলো সিঙ্গেল বিগেস্ট ফ্রিজিং। এটা ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ওদের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে, আমাদের সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সারা দিন মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, সেই মিটিংয়ে আমাদের অ্যান্টি করাপশন কমিশনের চিফ ছিলেন। তাদের সাথে এই যে টাকাটা চলে গেছে, কিভাবে এই টাকাটা আনবো, কি করা লাগবে, অনেক ইস্যু, লিগাল ইস্যু আছে। তো এগুলো একদিনে এটা তো সলিউশন হয় না, এই আলাপগুলো হয়েছে। তো সেই নিরিখে আমি বলবো যে এই ট্যুরটা অত্যন্ত সফল। এখন একজন সমালোচনা করছে না কেয়ার স্টারমার সাথে হয় নাই। কেয়ার স্টারমার যদি না হয়, এটা তো এমন কোনো কিছু না। আমরা তো কিংয়ের সাথে আমরা এটা এখন
ওনাদের তরফ থেকে বলা হয়েছে যে একটা বাজেট স্পেন্ডিং রিভিউ হচ্ছে, ওনারা যে বাজেটটা করেন ওইটা, এই বাজেটটা কতটুকু স্পেন্ডিং করা হচ্ছে ওইটাকে ওরা রিভিউ করেন যে কি সঠিক স্পেন্ডিং হচ্ছে। এটা সারাদিন লাগে, 2-3 দিন লাগে, সেই জন্য উনি বিজি ছিলেন, এটা আমরা শুনেছি। অন্য কোনো যদি কারণ থাকে, ফিনান্সিয়াল টাইমস তো বলছে যে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশেষ করে এইখানে প্রশ্ন উঠেছে যে আসলে বাংলাদেশের যে পাচারকৃত অর্থ, সেই অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে উনি এই আলোচনায় আসতেই এক ধরনের নারাজ, অর্থাৎ এই ক্ষেত্রে তিনি হয়তো সহযোগিতা করতে চান। এখন ফিনান্সিয়াল টাইমস কি বলছে সেই বিষয়ে আমি বলবো না, বাট আমাদের তরফ থেকে যেটা আমরা জেনেছি যে সময়ের একটা স্বল্পতা ছিল এই। বাট আমাদের তো মেন যে কাজটা, সেই কাজটা তো আমরা যারা কাজগুলো করে, হ্যাঁ, একদম বাংলাদেশে তো সব কাজ কি চিফ অ্যাডভাইজার করেন? ওয়ার্কিং লেভেল কাজটা কারা করে, তাদের সাথে তো আমরা সব সময় কাজ করছি। কিন্তু কথা তো ছিল যে স্টারমারের সঙ্গে বৈঠক হবে, এটাও খুব প্রথম দিকে আমরা কিন্তু বলি নাই। আপনি যদি আমার প্রেস কনফারেন্সটা দেখেন, আমরা যে সরকারি অফিসিয়ালের সাথে আমাদের কথা হবে, এটা আসলে যেটা হয়েছে যে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাওয়ার্ড তো পাচ্ছেন, এটা তো হায়েস্ট অনার, তো এর সাথে যেটা হচ্ছে যে এই ট্যুরটা একটা অফিসিয়াল ট্যুর, সেক্ষেত্রে মানে অন্যান্য মন্ত্রী এদের সাথে দেখা হবে, এইটা ছিল। বাট তখনও পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে কেয়ার স্টারমার মানে সাথে দেখা হবে কি হবে না। বাট যেহেতু কিংয়ের সাথে তো আমাদের দেখা হচ্ছে, হাফ অ্যান আওয়ার মিটিং, আর কিংয়ের সাথে মিটিং হওয়া মানে কি, উনি পুরো বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, জুলাই আগস্টের যে আন্দোলন, সবাইকে উনি স্বীকৃতি দিচ্ছেন, বলছেন যে আমি তোমাদের সাথে আছি। আচ্ছা, কিংয়ের সঙ্গে তাহলে কি আলোচনা হয়েছে? কিংয়ের সাথে এটা তো কিংরা এই আলোচনাগুলো খুবই ফর্মাল, কেমন ওনারা, আমরা সবাই কমনওয়েলথভুক্ত, এগুলো আলোচনা। আর কিং হচ্ছেন প্রফেসর ইউনূসের কাজের খুব অনেক ওয়াকিবহাল রাখেন, কোথায় উনি কী কাজ করেছেন। কিং হচ্ছেন খুবই মানে এনভায়রনমেন্ট নিয়ে খুবই সচেতন একজন মানুষ। তারপরে ওয়েলথের ক্ষেত্রে যে ওয়েলথ এখন যেহেতু অ্যাকুমুলেশন হচ্ছে, সেগুলো নিয়ে উনি নিজেও কাজ করেছেন, এন্টারপ্রেনারশিপ বাড়ানো। তো সেই জন্য প্রফেসর ইউনূসের কাজের সাথে ওনার কাজের অনেকগুলো মিল আছে, সেই জন্য ওনার দুইজনের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে। সেই রেসপেক্টের কারণে এবং পুরো প্রফেসর ইউনূসকে এই অ্যাওয়ার্ডটাই দেওয়া হয়েছে তার সারা জীবনের যে কাজ। উনি মাইক্রো ক্রেডিটের পায়োনিয়ারিং করেছেন, উনি সোশ্যাল বিজনেসের পায়োনিয়ারিং করেছেন, উনি 3.0 নিয়ে কথা বলেছেন সারা বিশ্বে। এই পুরো বিষয়টাকে উনি স্বীকৃতি দিলেন এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে যাব, তার আগে যেহেতু স্টারমারের সঙ্গে বৈঠকের বিষয়টি আসলে সেই প্রসঙ্গে বলতে চাই, টিউলিপ সিদ্দিকী সময় চেয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা কেন সময় দেননি? তিনি তো নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন, নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছিলেন। না, একটা অভিযোগ ওনার কাছে, ওনার বিরুদ্ধে আছে, মানে এই জিনিসটা তো লিগালি সেটেল করবে। এটা তো একজনের সাথে পলিটিক্যাল একজনের সাথে কথা বলে তো সেটেলের কিছু নাই। এমন নয় যে তার প্রতি অন্যায় করা হচ্ছে, আমি অডিয়েন্স চাচ্ছি যে আমি অন্যায় করেছি, আপনি আমাকে একটু সময় দেন, আমি আমার কাজ করে, এটা তো না। তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ এসেছে উনি লিগালি এটা ফেস করবেন, উনি লিগালি এটাকে অ্যাড্রেস করবেন। এখানে মিটিং করাটা তো এটা আরও বরং এটা ইট সেন্স ব্যাড সিগন্যাল যে উনি এসে এখানে করছেন। তো যেটা হচ্ছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, উনি এটার লিগালি এটাকে ফেস করবেন। উনি যদি ইনোসেন্ট হন, উনি ওই লিগালি এটা ফেস করে এটা বলবেন যে আমি ইনোসেন্ট, বা এটা কোর্ট ডিসাইড করবে উনি ইনোসেন্ট কি না, এর বাইরে তো না। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমরা একটা ছবি দেখেছি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে স্টারমার প্রধান উপদেষ্টাকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকীর কোনো হাত আছে কিনা আপনি কি? এগুলো তো স্পেকুলেশন, এটা তো আমরা বলতে পারি না। আচ্ছা, একটু তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে আসি। একটু শুরুতে জানতে চাই যে একেবারেই যদি বৈঠকের এনভায়রনমেন্টটা কি ছিল, কিভাবে বৈঠকটা শুরু হয়েছিল, কে কাকে প্রথমে ইনভাইট করেছিল, কিভাবে আলোচনা? বৈঠকটা খুবই বলবো যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, খুবই দুইজনের যে মিউচুয়াল রেসপেক্ট সেটা জানিয়েছেন। চিফ অ্যাডভাইজার এটা একটা প্রথমে বায়োলেটারাল মিটিং হওয়ার কথা হয়েছিল, পরে চিফ অ্যাডভাইজার না ওনার রুমে নিয়ে গিয়েছেন, সেখানে আরও সৌহার্দ্যপূর্ণভাবে মিটিংটা হয়েছে। এবং প্রথমে তো আসার পরে ওনাকে রিসিভ করা হলো, করে তারপরে ওনারা মিটিং করলেন। প্রথমে টিভি 2-3 মিনিট টিভির প্রেজেন্স ছিল, তারপরে পরবর্তী 7-8 মিনিট আমরা ছিলাম, ডক্টর খলিল ছিলেন, আর সরকার পক্ষ থেকে আমি ছিলাম, আর ওদিক থেকে
আমির খুসরো মাহমুদ ছিলেন এবং হুমায়ুন কবির ছিলেন, যিনি তারিক রহমানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার। এই চারজন ছিলাম। এটার ওই সময় 7-8 মিনিট হলো। হওয়ার পরে আমরা চারজন এসে আর একটা বায়োলেটারাল মিটিং রুমে আমরা মিটিং করেছি, আর ওনারা 1-to-1 মিটিং করেছেন 1 ঘন্টা 20 মিনিট। আপনারা যখন ছিলেন তখন কি আলোচনা হয়েছে? এটাও এই উনি দেখলেন তো, অনেক কিছু তো দেখলেন, যে উনি সালাম দিলেন, তারপরে প্রফেসর ইউনূস তার কথাগুলো বললেন। এরপরে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন তারেক রহমান, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রকে ঠিক যেই জায়গায় নিতে চান বা তারেক রহমানের রাষ্ট্র নিয়ে যে ভাবনাটা আছে সেই ভাবনার মধ্যে মিল অমিল বা কি, এটা নিয়ে আমরা ডিটেলসে, যেহেতু ওনারা দুইজনই, এটা বরঞ্চ আমার মনে হয় যে তারেক রহমানই এটা আরো বলতে পারবেন অনেক কিছু। আমাদের তরফ থেকে বলা হয়েছে যে এটা খুবই ভালো একটা মিটিং হয়েছে, অনেক ইস্যু নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে এবং অনেক বাংলাদেশের ভবিষ্যতের কিভাবে আমরা এগোবো সেগুলো নিয়ে কথা হয়েছে। অনেক কিছু যেগুলো ইস্যু চলমান সেগুলো নিয়েও আলাপ হয়েছে। বাট আলোচনাটা ছিল খুবই কনস্ট্রাকটিভ এবং খুবই একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গায়, দুজনকে সম্মান করে এটা ভালো একটা আলোচনা। আমরা বলবো যে ইট সেন্ডস এ ভেরি গুড সিগন্যাল বাংলাদেশের জন্য, যে তারা দুজন বসলেন এবং খুব, যে আপনি বডি ল্যাঙ্গুয়েজই তো দেখেছেন, খুবই সুন্দর একটা মিটিং হলো এবং এটা দেখেন পুরো অলরেডি বাংলাদেশে এটা ইম্প্যাক্ট পড়েছে। মাসুকের প্রশ্নটা হলো যে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে প্রধান উপদেষ্টা তো এর আগে অনেকবার বলে এসছেন, আমরা দেখেছি উনি ব্রিটেনে গিয়েও সেখানেও একটা টেলিভিশনকে সাক্ষাৎকারে বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বা এই সময়ে সীমা কোনোভাবে অতিক্রম হবে না। বারবারই জুনটা বলতে যাচ্ছেন। এর আগে যদিও তিনি এই ঈদে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে এপ্রিল মাসটাকে তিনি ইন্ডিকেট করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে সেটা এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসলো। আসলে কি সরকারের পক্ষ থেকে এক ধরনের বিএনপির সঙ্গে সমঝোতার দিকে এগিয়ে গেলেন সরকার, নাকি বিএনপি? এটা আপনি ওয়ার্ডিংটা যদি দেখেন যে হতে পারে, কি বলা হয়েছে যে যদি আমরা এই কাজগুলো যদি সম্পাদিত করতে পারি, যেমন ট্রায়ালের কাজগুলো, রিফর্মের কাজগুলো, তো প্রফেসর ইউনূস তো বারবার বলেছেন যে যদি এগুলো কাজ তাড়াতাড়ি হয়, উনি একদিনও ক্ষমতায় থাকতে চান না এরপরে। তো এই কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি করতে পারি তাহলে তো ফেব্রুয়ারির সময় হতেই পারে। অর্থাৎ এটা নির্ভর করছে বিচার এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অবশ্যই যেমন যদি এটা এমন হয় যে বাট আমরা চাবো যে পুরো কাজগুলো আমরা সেই সময় সম্পাদন করে ইলেকশনের আয়োজন করি। আমি আরেকবারও প্রশ্নটা করতে চাই একটু পরিষ্কার হওয়ার জন্য, যেহেতু দর্শকরা এই বিষয়ে আসলে অনেক বেশি উদ্গ্রীব। ফেব্রুয়ারিতে অনেকেই ধরেই নিয়েছেন যে ফেব্রুয়ারিতে এখন নির্বাচনটা হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, নাকি ফেব্রুয়ারিতে নির্বাচনটা নির্ভর করছে বিচার এবং সংস্কারের উপরে? না, আপনি স্টেটমেন্টে যেটা আছে সেটাকে আপনাকে ধরতে হবে। স্টেটমেন্টে কি লেখা আছে যে এই কাজগুলো সম্পাদন হলে এই নির্বাচনটা ফেব্রুয়ারির এখানে হতে পারে। তো আমাদের তো ফোকাসটা থাকবে ইন্টারিম গভর্নমেন্ট, যে কাজগুলো কত দ্রুত সম্পাদন করা যায়। আমরা কাজগুলো দ্রুত সম্পাদন করলে এই নির্বাচনটা ওই সময় হতে পারে। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে আমরা এই কাজ তো সংস্কার তো চলমান একটা বিষয়, এটা তো একদিনে থেমে থাকে না। আমি নেপালের উদাহরণ আপনাকে দিতে পারি। সেখানে দেখেন ওদের একটা নতুন কনস্টিটিউশন করতে ওদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে 8-9 বছর কথা বলা লাগছে, একদিন না। ওরা একটা ড্রাফট করে আবার হয়ে যায়, মানে সংস্কার তো এটা তো কনস্টিটিউশন নতুন করা মানে নতুন করে আপনি দেশকে নিয়ে ভাবনা করা বা দেশের অনেক বিষয়গুলো আপনি নতুনভাবে সেটেল করা, সেই জায়গাটা ওদের 8-9 বছর লেগে গেছে। আমাদের এটা যে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো ডুয়েবল করা যায় সেই কাজগুলো করব, করে ইলেকশনটা হয়ে যাবে, হওয়ার পরে তারপরে পরবর্তী যে গভর্নমেন্ট আসে সেটা বিএনপি হোক বা অন্য কেউ হোক, তারা বাকি কাজগুলো নিয়ে যাবেন। এবং ট্রায়ালও এইরকম, যে যেই পরিমাণ ক্রাইম হয়েছে আপনার জুলাই অগাস্টে বা তারও আগের 15 বছরে, সেটাকে বিচার করতে হলে তো আপনার সময় দিতে হবে। হয়তোবা আমরা একটা দুইটা হয়তোবা বিচার হয়ে যাবে 1-2-3টা কেসে, বাট সমস্ত কেসগুলো বিচার করতে এটা অনেক সময় লাগবে। অন্তর্বর্তী সরকার কি সমস্ত কেসগুলোরই বিচার সম্পন্ন করে যেতে চান? না, এটা সম্ভবও না। একটা সমস্ত কেসে একটা দেখা যায় 10 বছরও লেগে যেতে পারে, সেটা তো আমাদের না। আমরা হচ্ছে যে মেইন যে 2-3টা কেস যেগুলো করে আমরা যেন প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে পারি, বাকিটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে করবেন।
সেক্ষেত্রে সংস্কারের একটা প্রশ্ন, যে সংস্কারের আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে যে চার্টার টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে কোন দল কোন বিষয়ে একমত দ্বিমত এই বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে। তো যেইগুলোতে বিএনপি এখন পর্যন্ত একমত নয় কিন্তু অন্যান্য দলগুলো একমত, সেই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, যেহেতু একই সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনেরও প্রধানের পদে আছেন, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা বিএনপির পক্ষ থেকে কোনো ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে কিনা? না, আমরা তো অলরেডি ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন, ওরা তো দ্বিতীয় পর্যায়ের তো আলাপ শুরু হয়েছে, আপনি জানেন দ্বিতীয় পর্বের আলাপ। সেই দ্বিতীয় পর্বে যেই প্রথম পর্বে যেগুলো কনসেনসাস এসেছিল সেগুলো তো আছে, আর যেগুলো বিষয়ে এখনও দ্বিমত আছে, একটা বিভক্তি আছে, সেগুলো নিয়ে ওনারা আলাপ করছেন। আমার মনে হয় যে এই আলাপটা শেষ এই মানে জুলাইয়ের মাসের মধ্যে এই যে যতগুলো ডিফারেন্সেস যেগুলো আছে সেগুলো সমাধান হওয়ার আমরা আশা করি, অন্তত মেজর ইস্যুতে। যখনই তখন এই মেজর ইস্যুগুলো সেটেল হয়ে যাবে তখন তারা জুলাই চার্টার সাইন করবেন। প্রত্যেকটা পার্টি তো এই ক্ষেত্রে দেখেন খুবই কনস্ট্রাকটিভ রোল পালন করছে, সবাই আসছে, মিটিং হচ্ছে, কেউ ওয়াক অফ করতেছে না যে না আমি এদের সাথে কথাই বলবো না, এরকম না, সবাই কিন্তু পার্টিসিপেট করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি যে অনর অবস্থান কিছু সংস্কার প্রস্তাবনার বিষয়, সেই জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে তারেক রহমান সেটা নিয়ে তো এখন কথা হচ্ছে, এটা একদিনের সলিউশনের বিষয় না বা একটা মিটিং এর বিষয় না, এটা এখন এই যে কনসেনসাস বিল্ডিং কমিশন তো তাদের সাথে ইন্টেন্সিভলি কথাবার্তা বলছে, এক ধরনের মানে ওনারা একটু ছাড় দিলেন, এরা একটু, আমরা এই কাজটা ফ্যাসিলিটেট করতেছি। আমি সেটাই জানতে, ওনারা যে ছাড় দিবেন কিনা সেই ধরনের আশ্বাস পাওয়া গেছে কিনা তারেক রহমানের সঙ্গে? আমরা মনে করি সবাই জুলাই চার্টারের ব্যাপারে খুবই সিরিয়াস এবং খুবই সিনসিয়ার। তো আমরা আশা করি যে সবাই, যে প্রত্যেকটা পার্টি দেশের স্বার্থে, বাংলাদেশের জুলাই অগাস্টের আন্দোলনের স্বার্থে, যে গণ অভ্যুত্থানের স্বার্থে, গণ অভ্যুত্থানদের শহীদদের প্রতি মর্যাদা দিয়ে এইটার মধ্যে একটা জুলাই চার্টারটা জুলাই মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। নির্বাচন প্রসঙ্গে আবারও একটু আসতে চাই। 2026 সালের যেহেতু ফেব্রুয়ারির দিকে নির্বাচনের কথা আসছে রমজানের আগে, সেক্ষেত্রে তফসিল ঘোষণার কোনো আলোচনা হচ্ছে কিনা বা এই বিষয়গুলো নিয়ে? এটা ইলেকশন কমিশন করবেন। আমরা ইলেকশন কমিশনের তো ইন্ডিপেন্ডেন্ট, আমরা ওদের কোনো কাজে আমরা ইন্টারভেন করতে চাই না, করছিও না। এটা যেহেতু একটি ব্যতিক্রমী সরকার, এই সরকার তো নির্বাচনের ঘোষণা সরকার থেকেই আসবে, তো এই যেই রোডম্যাপটা প্রধান উপদেষ্টা দিয়ে দিলেন, এই রোডম্যাপের আলোকে নির্বাচন কমিশনের সঙ্গে এখন আলোচনা, তাদেরকে কোনো নির্দেশনা এই টাইপের কিছু কি হয়েছে কিনা? না, এটা আমার মনে হয় যে যথা নিয়মে এটা হবে। আগে ফার্স্টে জুলাই চার্টারটা হোক, বিকজ জুলাই চার্টারে কিছু অংশ হচ্ছে ইলেকশনের কমিশনের কিছু রিফর্মের কথাও আছে সেখানে, তো ওগুলো আগে চার্টারটা হোক, তারপরে আমার মনে হয় এটা একের পর একটা আসতে থাকবে। এখনও আমাদের যথেষ্ট সময় আছে, প্রায় 8 মাস আছে যদি ফেব্রুয়ারি ইলেকশন হয়। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এটাকে কি বলবো, এটা যে বিএনপির সঙ্গে আমরা কিছুদিন আগেও দেখেছি মাঠে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, বিশেষ করে ইশরাককে মেয়র ঘোষণা নিয়ে যে আন্দোলন হচ্ছিল, যমুনার সামনে তারা আন্দোলন করছিলেন, নানা বিষয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিলেন, সব বিষয় মিলে যে একটি মনোমালিন্যতা তৈরি হয়েছে, তারেক রহমানের সঙ্গে এই বৈঠকের পর সেটি কতটা দূর হয়েছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এই মিটিংয়ের যে আউটকাম সেটা তো সবাই দেখেছেন, আমরা একটা জয়েন্ট স্টেটমেন্ট রিড আউট হয়েছে, এটাতে স্পষ্ট একটা বার্তা তো দেশবাসী পেয়েছেন। তো ফলে এখন জিনিসগুলো মানে আমার মনে হয় না এটা আর দূরত্ব থাকবে, মানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সরকারের যদি কোনো দূরত্ব থাকে, অনেকে তো চেষ্টা করছেন, যারা কনস্পিরেসি করছেন তারা চেষ্টা করছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা জুলাই আন্দোলনে ছিল তাদের একটা দূরত্ব তৈরি করতে। এই স্টেটমেন্টের মাধ্যমে, এই যে মিটিংয়ের মাধ্যমে একটা বার্তা তো তাদের কাছে গেল যে সবাই আমরা এক আছি, সমস্ত পার্টিগুলো আমরা এক আছি যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম, এবং এটার একটা এটার যে পজিটিভ যে মেসেজ পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। ফলে এই যে ছুটকা ইস্যু যেগুলো আপনি বলছেন সেগুলো থাকবে না আমাদের ধারণা। আমাদের আরও একটি প্রশ্ন থাকবে, যে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গে তারেক রহমানের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটি আমরা জানবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব অতিথির সঙ্গে।
স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর প্রসঙ্গে। বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গে কি আলোচনা হয়েছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার? না, এই বিষয়ে আমি বললাম না যে এভরি ডিটেলস তো আর জানা যায়নি, বাট যাই আলোচনা হয়েছে এটা মানে আমি বলবো যে খুব কনস্ট্রাকটিভ একটা আলোচনা হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে তো এই গত মাসেই তো একটা ডিসিশন এসছে, নতুন করে তো আলোচনার আর কিছু নাই। তাদের কার্যক্রম স্থগিত, তারা তাদের লিডারশিপ তো এখন ট্রায়াল ফেস করছেন। তো আপাতত ট্রায়ালগুলো হোক, দেন এটা নিয়ে কথা বলা যাবে। সেক্ষেত্রে একটি সম্পূরক প্রশ্ন আমি করতে চাই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যখন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, দেশ জুড়ে তুমুল আলোচনা হচ্ছিল যে তাকে কিভাবে যেতে দেওয়া হলো, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সেই সূত্র ধরে আন্দোলন হলো, সেই আন্দোলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। আবার আমরা দেখলাম তিনি ফেরত এসছেন। এটি আসলে রাজনীতির মাঠে কি বার্তা দিচ্ছে? না, আওয়ামী লীগের ইয়েটার বার্তাটা স্পষ্ট। আপনি যদি ফ্যাসিস্ট অ্যাটিটিউড করেন, আপনি যদি অ্যাটেক্রোট হন, আপনি যদি করাপ্ট হন এবং আপনার হাত দিয়ে যদি হাজার হাজার ছেলে মেয়ে মারা যায়, খুন হয়, তাহলে আপনার আসলে পলিটিক্স করার কোনো রাইট নাই। এটা খুবই স্পষ্ট মেসেজ। তো তারপরে দেখেন এই ইন্টারিম গভর্নমেন্ট 9-9.5 মাস ওয়েট করেছে, ওয়েট করে দেখেছে যে তাদের কারো মধ্যে কোনো রিমোর্স আছে কিনা, হ্যাঁ, কেউ কি সরি বলছে কিনা, কেউ কি দুঃখ প্রকাশ করছে কিনা। কেউ কি আপনি দেখেছেন কেউ দুঃখ প্রকাশ করতে? আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপের মধ্যেও এটা নাই, আওয়ামী লীগের কর্মীর মধ্যেও নাই, এবং আওয়ামী লীগের মিড লেভেল লিডারশিপের মধ্যেও নাই। তো সেক্ষেত্রে এই পার্টিকে নিয়ে কে কি করবে? আপনার হাত দিয়ে এতগুলো খুন হলো, আপনার হাত দিয়ে দেশের এত বড় চুরি ডাকাতি লুটপাট হলো, আপনার হাত দিয়ে এত লোকের, আপনারাই তো লিডারশিপে ছিলেন, ঠিক না? এই গভর্নমেন্টের এত লোকের এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হলো, এত লোক গুম হয়ে গেল, জুলাই আগস্টে এত লোক খুন হলো, যেটার ইউএন ডকুমেন্ট করে গেছে যে এত লোক মারা গেছে। তারপরেও তো আপনার মধ্যে কোনো ধরনের বিকার নাই, আপনি কিন্তু সরি বলছেন না। তাহলে সেই ক্ষেত্রে এই পার্টিকে এটা পুরো পৃথিবীতে এগুলোকে কেউ জায়গা দেয় না। এবং সেই অনুযায়ী দেখেন, যখন এদের কার্যক্রম বন্ধ করা হয়েছে, পৃথিবীর কেউ প্রোটেস্ট করেছে? কোনো দেশ বলেছে যে না এই আমরা ওদেরকে কেন এটা বন্ধ করা হলো? কেউ না। তারা নীরব একটা সম্মতি দিয়েছে, কেননা তারাও তো দেখেছে যে এদের মধ্যে তো কোনো রিমোর্স নাই, এরা তো দুঃখ করছে না, বড় নিন্দাও করে নাই যে এই এতগুলো লোক ছেলে মেয়েকে খুন করলো। 4 বছরের ছেলে, 6 বছরের রিয়া গোপ, হ্যাঁ, তারপরে গার্মেন্টসের শ্রমিক, ছাত্ররা, কি ভয়াবহভাবে তারা মার্ডার করেছে, কিন্তু এদের মধ্যে দুঃখ নাই তো। আর কি গল্প ফাচ্ছে ইয়ে দিয়ে, আরো গল্প, জঙ্গির গল্প। এই এতকাল খালি জঙ্গি বিক্রি করেই ছিল, এই জঙ্গি বিক্রি করে, জঙ্গির গল্প বিক্রি করে ভাবে যে ওয়ার্ল্ড এখনো বোকা আছে, তাদের এই জঙ্গির গল্প শুনবে। যুক্তরাজ্য সফরে আওয়ামী লীগ প্রসঙ্গে কি কোনোভাবে যুক্তরাজ্য সরকারের কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়েছে? কোনো ধরনের কেউ এটা নিয়ে ইস্যুই উঠান নেই। আরো একটি অপ্রীতিকর প্রশ্ন বলবো কিনা, যে আপনি যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, কি হয়েছিল একটু জানতে চাই আপনার মুখ থেকে। না, ওরা 20-30 জন লোক এনে দু একটা জায়গায় প্রোটেস্ট করেছে। ওদের যেটা হয় কি, ওরা তো আপনারা যদি প্রোটেস্ট করতে চান, ওরা একটা আপনাকে জায়গা দিয়ে দিবে যে এই জায়গাটা থাকবেন, এই থাকায় ওইখানে আপনি আপনার প্ল্যাকার্ড আনবেন, আপনি স্লোগান দিবেন, এবং একটা সময়ও ধরে যে তুমি 2:30 থেকে 4:30 তুমি একটু থাকতে পারবা। তো ওই ধরনের প্রোটেস্ট হয়। ওইটার যেটা করে কি, ওরা ভিডিও করে দেখাচ্ছে যে অনেক লোক, কিন্তু সারা ইউরোপ ঘুরে কয়টা লোক আসছে আপনি একটু ভিডিওতে দেখেন যে কয়টা লোক ওইখানে আসছে। প্রথম দিন বোধহয় 200-300 জন ছিল, আর আমরা যখন চ্যাথাম হাউসে গেলাম আমার ইয়েতে, ওই সময় কত 20-30 জন ছিল। এটা তো খুবই হাস্যকর। আওয়ামী লীগ বলে এত বড় দল, তারা পুরো ইউরোপ জুড়ে বলে তারা, আপনি দেখেন ব্রাসেলস আওয়ামী লীগ, রোম আওয়ামী লীগ, কি যেন অ্যামস্টারডাম আওয়ামী লীগ, লন্ডন আওয়ামী লীগ, প্রত্যেকটা চ্যাপ্টার আছে না, নরওয়ে আওয়ামী লীগ, সুইডেন, কয়টা লোক দেখেন, ওদের অবস্থা দেখেন। হ্যাঁ, এমন একটা কঙ্কালসার, মানে আপনি যদি খুন করেন, কে এই পার্টি করবে? যারা এখানে আসছে হয়তো বা তাদের সাথে এই খুনিদের একটা সম্পর্ক আছে বলে সে বা ভাড়া করে নিয়ে আসছে। হ্যাঁ, আগে শাহবাগে এদেরকে যেমন বিরিয়ানি খাওয়ানোর জন্য নিয়ে আসতো, ওইরকম হয়তো ইউরোপ জুড়ে কিছু লোককে ভাড়া করে নিয়ে আসছে। কিন্তু
ইউকেতে যেটা হয় যে সোসাইটিতে এগুলোকে অ্যালাউ করে, আপনি যদি প্রোটেস্ট করতে চান আপনার একটা জায়গা দিয়ে দিবে ওরা, এই জায়গার মধ্যে আপনি প্ল্যাকার্ড দেখান, আপনি স্লোগান দেন, ফাইন। আমরা দেখলাম যে আপনার নাম ধরে ধরে স্লোগান দেওয়া হচ্ছে। এটা কারণ হচ্ছে যে আমি যেহেতু চিফ অ্যাডভাইজারের স্পোকস পারসন, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, অবশ্যই আমার নামটা যেহেতু আমি বারবার আসি মিডিয়ার সামনে, হ্যাঁ, তো আমারকে এটা করছেন, তো এটা তো ইটস ফাইন। আচ্ছা, আওয়ামী লীগের আপনি তো প্রোটেস্ট করতেই পারেন নাকি? আমি তো মনে করি সব ধরনের প্রোটেস্টকে আমরা, আমাদের এই গভর্নমেন্ট দেখেন না, ঢাকা শহরে আমাদের গত 10 মাসে 300-350 প্রোটেস্ট, আমরা প্রত্যেকটা প্রোটেস্ট অ্যালাউ করেছি। এই সরকারকে বলা হচ্ছে অরাজনৈতিক সরকার, আসলে কি সরকার অরাজনৈতিক সরকার? আমরা এক সেন্সে অরাজনীতিক, আর এক সেন্সে অরাজনীতিক না। আপনি যদি দেখেন জুলাইয়ের যে চার্টার, হ্যাঁ, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ফসল আমরা, তাই কি এটা একটা পলিটিক্যাল মুভমেন্টের ফসল আমরা, সেই অর্থে তো আমরা অবশ্যই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্ট কেন? যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা যথেষ্ট পলিটিক্যাল, তার লিডারশিপকে ট্রায়ালে আনা, যেই হত্যাযজ্ঞ করেছেন, যে করাপশন করেছেন, এটা আনা আমাদের একটা পলিটিক্যাল ডিটারমিনেশন, এই জায়গায় আমরা কিন্তু যদি আপনি ধরেন দেশ নির্মাণে প্রত্যেকটা পার্টিকে নিয়ে আমরা যে দেশ নির্মাণের যেই কাজগুলো করছি, সেক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট, সেখানে আমরা নিউট্রাল, আমরা একদম ফ্যাসিলিটেটর, নিউট্রাল ফ্যাসিলিটেটরের কাজ করছি। সেক্ষেত্রে এই যে এখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সব মিলিয়ে যুক্তরাজ্য সফরের পর দেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে আপনার জুলাই অগাস্টে যে আন্দোলন, সেটা তো বাংলাদেশের একটা মহৎ আন্দোলন, তার তো এই মহৎ যে আন্দোলনের কারণে যে রাজনীতি এসছে, এটা খুবই পজিটিভ আন্দোলন। কোনো ভায়োলেন্ট প্রোটেস্ট দেখেছেন বাংলাদেশে? তো এর মধ্যে এনসিপি বড় র্যালি করেছে, বিএনপি অনেকগুলো বড় বড় বিশাল বিশাল র্যালি করেছে, হেফাজত র্যালি করেছে, ইসলামী আন্দোলন র্যালি করেছে, হ্যাঁ, ইভেন যারা বাম দল ছোট ছোট তারাও অনেক র্যালি করেছে। কই আপনি কি কোনো ভায়োলেন্স দেখেছেন? বা পুলিশের তরফ থেকেও কি এদেরকে ব্রেক করে দেওয়ার, কোনো ডিসপার্স করে দেওয়ার সেরকম কি বড় আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্সটা এখন একটা কোয়ালিটেটিভ একটা চেঞ্জ এসছে, খুব ভালো একটা চেঞ্জ, এবং সবাই ডিবেট করছেন, অনেক ইস্যু নিয়ে ডিবেট। আপনি অনেকে বলেন যে না, রাত হলেই কি যেন টকশোগুলো গরম হয়ে যায়, বিভিন্ন ধরনের আলাপ হয়, আমাদেরকে মানে ইন্টারিম গভর্নমেন্টকে অনেক গালিগালাজ করেন, ফাইন, বাট এর মাঝখানেও তো অনেক ডিবেট হচ্ছে, আমরা কি ধরনের দেশ চাই, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, এই আলাপগুলো হচ্ছে না প্রত্যেকটা? আপনার এখানেই তো আমি অনেকগুলো দেখেছি, এই আলাপগুলো তো হচ্ছে, এবং এটা সে সর্বস্তরের মানুষই আলাপ করছেন, শ্রমিক করছেন, ছাত্র করছেন, পলিটিশিয়ান করছেন, সব ধরনের লোকের একটা ব্রিলিয়ান্ট পার্টিসিপেশন আসছে, নতুন নতুন লিডার আসছে, নতুন নতুন নারী নেত্রী আসছে যাদেরকে আমরা চিনতামই না, আসছে না, লেবার ইস্যু নিয়ে নতুন নতুন থিঙ্কিং আসছে, অনেক কিছু আসে, ইভেন মাইনরিটিদের মধ্যেও নতুন নতুন অনেক লিডার আসছে, উইচ ইজ এ গুড। আমি বলবো যে গত 10 মাসে আমাদের পলিটিক্সে একটা ম্যাসিভ কোয়ালিটেটিভ চেঞ্জ এসছে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা যখন যুক্তরাজ্যে গিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালেন, যুক্তরাজ্য সরকারের কোনো কর্তা ব্যক্তি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে আসলেন না, কেন আসলেন না এই প্রসঙ্গে আমি প্রশ্ন করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে প্রধান উপদেষ্টাকে হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্য সরকারের উচ্চ পর্যায়ের কেউ স্বাগত জানাতে আসেননি। উনি প্রাইমারিলি ওইখানে গিয়েছিলেন রাজার অতিথি হিসেবে, তো রাজার অতিথি হিসেবে তার একটা সেপারেট প্রোটোকল সিস্টেম আছে, সেই জন্য এই ব্যবস্থা হয়েছে। রাজার অতিথি উনি যে বাকিংহাম প্যালেসে রাজার সাথে তো দেখা করেছেন, এবং রাজা সাধারণত কাউকে আধা ঘন্টা দেয়, এটা খুব রেয়ার। ওনার সাথে আধা ঘন্টা কথা বলেছেন, ওনাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, আধা ঘন্টা প্রাইভেট অডিয়েন্স, 1 to 1, এটাই। বাট ওই রাজার যারা প্রতিনিধিত্ব, সেক্ষেত্রে কি ইয়েতে প্রোটোকল দেয় কিনা বা এয়ারপোর্টে যে তাকে নিয়ে আসে কিনা, আমি এটা জানি না, আমার মনে হয় না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কেন এই সফরে ছিল না? পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল না, চিফ অফ প্রোটোকল ছিলেন, তারপরে ওইখানে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাম্বাসেডর ছিলেন,
তারপরে চিফ চিফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ওনার তো একটা রোল হচ্ছে, উনি হচ্ছে হাই রিপ্রেজেন্টেটিভ অফ দি অন দ্য রোহিঙ্গা ইস্যুস, উনি ছিলেন। তো তারপর হচ্ছে ডিজি ওয়েস্ট ইউরোপ ছিলেন। একদম ছিলেন না এটা তো ভুল বলা। আপনি বলেন যে ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারি ছিলেন না, বাট অন্যান্য সমস্ত কর্মকর্তাই ছিলেন। আমরা তো এর আগের সফরগুলোতে দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা সবগুলো সফরেই ছিলেন মোটামুটি। পররাষ্ট্র উপদেষ্টা উনি পারিবারিক কাজে উনি ছুটিতে আছেন। একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে অনেকেই বলছেন যে যুক্তরাজ্য সফর প্রধান উপদেষ্টার একমাত্র অর্জন হচ্ছে তারেক রহমানের সঙ্গে বৈঠক করা, এর বাইরে তেমন কোনো অর্জন নেই অনেকে বলছেন। বিশেষ করে আমি যদি বলি, এখানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কর্তা ব্যক্তিরা, দুদকের কর্তা ব্যক্তিরা ছিলেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে অনেক বড় একটা অর্জন নিয়ে আসবে, যে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ, যেটি শুরুতেই আপনি বলছিলেন যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, সেটার একটা বন্দোবস্ত করে আসবেন। সেই জায়গাটা সেটা কি হয় নাই? আমাদের থাকা অবস্থায় ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাইফুজ্জামান চৌধুরীর ৩২০টা প্রপার্টিকে ফ্রিজ করে দিয়েছে। আর কার কার সেখানে? এটা তো বিগেস্ট ওদের হিস্ট্রিতে, এনসিএর হিস্ট্রিতে এটা হচ্ছে সিঙ্গেল বিগেস্ট ফ্রিজিং, এটা ওদের হিস্ট্রিতে। আমি যদি না হয় আপনি ওদের কর্মকর্তাদেরকে আপনি ইয়ে করে দেন। আমরা সিরিজ আকারে ওদের সাথে মিটিং করেছি, এবং এই যে এই জিনিসটা কি আপনি কি এমনি এমনি হয়ে যায়? এটার পিছনে তো কত আমাদের শ্রমঘণ্টা গিয়েছে, আপনার চিন্তা করার ইয়ে নাই। আমরা ওইখানে যে এনবিআর এর কি জন্য কথা বলেছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কথা বলেছেন, এসিসি চেয়ারম্যান কথা বলেছেন, তাদের তো ফোকাসটা ছিল ওইখানে। আমাদের মিটিংগুলোতে এইটা প্রমিনেন্টলি আসছে, অ্যাসেট রিকভারি। এই অ্যাসেট রিকভারির প্রথম ধাপ হচ্ছে আপনার অ্যাসেটটাকে ট্রেস করে ওইটাকে ফ্রিজ করে ফেলা। তো আমাদের প্রথম কাজ আমরা খুব ভালোভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা ওইখানে গিয়েছি, সাইফুজ্জামান চৌধুরী হাসিনার খুবই কাছের একটা মানুষ ছিলেন, এবং তার পুরো প্রপার্টি ৩২০টা প্রপার্টি ফ্রিজ হয়ে যাওয়া মানে ১৭০ মিলিয়ন পাউন্ডের প্রপার্টি ফ্রিজ হওয়া মানে হচ্ছে যে জানিয়ে দেওয়া ওয়ার্ল্ডে যে কত বড় ভয়ঙ্কর রকমের করাপ্ট লিডার ছিলেন শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকগুলো। তো এটা পুরো লন্ডনের একটা বিশাল প্রপার্টি কিনে ফেলেছে তারা। তারপরে সালমানের ছেলে, সালমানের ভাতিজা, তাদের প্রপার্টি ফ্রিজ হয়ে গেছে। তো এই যেখানে রেহানাও থাকতেন, তাহলে বুঝেন যে তাদের মধ্যে কলিউশনটা কি, তাদের মধ্যে যে কত ধরনের ডিপ, এবং রেহানা আদৌ ভাড়া দিয়েছেন কিনা আপনি দেখেন। এটা নিয়ে নেত্র বা এদের অনেকগুলো রিপোর্টও আছে। তো এই জায়গায় যে কাজগুলো, এই কাজগুলো তো এমনি হয় নাই। আমরা একদম দিনের পর দিন, মাসের পর মাসের এফার্টের পরিবেশ। এখন যেটা হয়েছে যে প্রপার্টিগুলো ট্রেস করা হয়েছে, এবং সে অনুযায়ী একটা মেজর নাম্বার অফ প্রপার্টি অ্যাসেট ফ্রোজেন হয়ে গেছে। এখন হচ্ছে রিকভারিটা আমাদের রিকভারির এই প্রথম ধাপটাই হচ্ছে ট্রেস করা, ফ্রিজ করা। আমরা বলবো যে এটা আমাদের এখান থেকে চুরির টাকা দিয়ে এটা হয়েছে, এবং এটা বলার পরে ওরা কনভিন্স হয়েই তো এটা করেছে। আমি যে বললাম যে এই যে বড় ৭০ তলা বিল্ডিংটা আমার টাকায়, চুরির টাকা হয়েছে, ও তো শুনবে না ফার্স্টেই। সে যখন আমরা সেরকম পেপার দেখাইতে পারবো, সেরকম আমরা প্রুফ নিয়ে আসতে পারবো, তখন আমাদের শুনে তারপরে করবে। তারপরে ওইটাকে লিগালি সেটেলমেন্ট হওয়া আরও সময় নেবে, বিকজ সে তো ওটা চ্যালেঞ্জ করবে, বলবে যে না আমি আসলে এইটা দিয়ে করি নাই, আমি অন্য জায়গাতে। সে তো তখন বিশাল বড় বড় ল ফার্মকে রেখে এটাকে প্রোটেকশন দেওয়া। কিন্তু দেখেন আমরা কত দ্রুত ১০ মাসের মধ্যে আমরা এই প্রপার্টি ট্রেস করে ওইটাকে ফ্রোজেন করতে পেরেছি। সে ম্যাসিভ অ্যাচিভমেন্ট। এবং দেখেন এই ঘোষণাটা আসলো কখন, প্রফেসর ইউনূস গেলেন, আমরা মিটিংগুলো করলাম ঠিক সেই সময়। সেক্ষেত্রে এখানে আর কার কার সম্পদের সন্ধান পাওয়া গেছে, বিশেষ করে শেখ পরিবারের একটা উল্লেখযোগ্য অংশ যেহেতু সেখানে থাকে, আমরা এইগুলো নিয়ে কাজ করছি। আপনারা ইন ডিউ কোর্স অফ টাইম অনেকগুলো সংবাদ পাবেন। আমরা যেই সমস্ত জায়গায় প্রপার্টি চলে গেছে প্রত্যেকটা জায়গারই আমরা খোঁজ নিচ্ছি, কাজ করছি। তবে আবার আমরা বলি এই কাজগুলো খুবই স্লো, এই কাজগুলো একদিন দুই দিনে হয় না। যারা এই কাজগুলো করেছেন, যে সমস্ত আপনি ফিলিপিন্সের মার্কোসের প্রপার্টি দেখেন, আর ওই দিক দিয়ে পুরো আফ্রিকা জুড়ে যদি এগুলো অনেক সময় নেয়, ৭, ৮, ১০, ১৫, ২০ বছর নেমে যায়।
আমরা চাচ্ছি যে যত দ্রুত বা আমরা এমনভাবে কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে বাকি কাজটা খুব দ্রুত করতে পারে। সেক্ষেত্রে তারেক রহমানের সঙ্গে তো বৈঠক হলো, ইতিবাচক কোনো সাড়া পেলো কিনা, পাওয়া গেল কিনা যে তারা আসলে এই কাজগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখবে? তারা তো আমাদেরকে জানিয়েছেন যে তারা এই কাজে, অবশ্যই এটা তো আমাদের দেশের টাকা, দেশের মানুষের টাকা, তো তারা এটাও পার্সু করবেন এই কাজগুলো। এই এনে এটা আমাদের তো অলরেডি প্রফেসর ইউনূস বলেছেন, এইটা এনে এটা আত্মমানবতার সেবায় এটা যাবে, দরিদ্র মানুষের উপকারার্থে এই টাকাটা যেটা যদি রিকভার হবে সেটা যাবে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? তারেক রহমান কবে ফিরবেন এটা ওনাদের পার্টি বলতে পারবে, আমাদের বিষয় না এটা। প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি যে? না, এই বিষয়টা ওনাদের পার্টির থেকে বলবেন, আমাদের এটা বিষয় না। আমরা শুরুতেই দেখেছি যে বৈঠকের শুরুতেই তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন, ওনার মায়ের সালাম পৌঁছে দিয়েছেন। অর্থাৎ এই যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, এখানে বেগম জিয়ার তো একটা নিশ্চয়ই প্রভাব ছিল। দেখেন, বেগম জিয়াকে বাংলাদেশের আপামর সমস্ত জনসাধারণ, যারা বিএনপি করেন না তারাও তাকে সম্মান করেন। তার যে স্যাক্রিফাইস, তার যে দেশপ্রেম, এটা তো অতুলনীয়। তো সেই জন্য তার মানে বেগম জিয়ার সালাম স্যারকে পুছিয়ে দেওয়া এটা তো অনেক বড় জিনিস, ঠিক না? তো উনিও উত্তর দিয়েছেন সাথে সাথেই। আপনার একটু ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। কিছুদিন আগে আপনি ফেসবুকে লিখেছেন, যখন এপ্রিলে নির্বাচনের প্রসঙ্গ আসলো, আপনি লিখছেন যে 8-10 মাস। হ্যাঁ, এখন কি তাহলে আর 8 মাস? এটাই হইতে পারে। এই 8 মাস পরে কি করবেন? আমি লেখালেখিতে ফিরবো, আমার ওইটাই আনন্দের জায়গা ছিল, ওই জায়গায় ফিরবো। লেখালেখি করতে ইচ্ছা। আগে তো জার্নালিজম করতাম, আমার দিন সংসার চালানোর জন্য তো কিছু জার্নালিজম করতে হবে, আর আমার বই লেখার ইচ্ছা আছে 4, 5, 6 বা আরও যতদিন বেঁচে থাকি লেখালেখিতেই থাকতে চাই। আমার আগের জবে আমি কিছু সেভিংস হয়েছিল, সেটাই ভাঙতেছি। আমার এই এখন যা চাকরিতে যে টাকা পাই সেটা আমার চলে না, ওইখানে কিছু সেভিংস ভাঙছি, আর বাকিটা দেখা যাক। কিন্তু আপনি যেই পদে আছেন, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, সিনিয়র সচিব পদমর্যাদা, এই পদে যারা থাকেন তাদের তো সেভিংস ভাঙতে হয় না, আপনার কেন ভাঙতে হচ্ছে? আমার অনেক গ্রামে আমার আত্মীয় স্বজন গরিব, তাদের আমাদের ফ্যামিলি থেকে আমরা লক্ষ্য রাখতে হয়। আমি একটা সচিব কয় টাকা পান? আমার চলে না সত্যি। 1,20,000 টাকা আমার মানে বাড়ি ভাড়া দিয়ে কেটে টেটে 1,20,000 টাকার মতো পাই। এটা দিয়ে সংসার চালানো খুবই টাফ। আমি আগে অনেকের চেয়ে অনেক বেশি পেতাম, ফলে ওই সেভিংসটাই ভাঙতে হচ্ছে। আর সাংবাদিকতা আর ফিরবেন কিনা আমি জানি না, যদি অপরচুনিটি হয় ফিরবো, বাট আমার খুব ইচ্ছা ভালো লেখালেখি করা, 3-4টা ভালো নিয়ে। মানুষ তো মানে আমি আমার চিফ অ্যাডভাইজারের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে মানুষের রিটায়ারমেন্ট বলে কিছু নাই, কাজ করে যেতে হবে। তো আমার কাজের মধ্যে আনন্দের জায়গা হচ্ছে লেখালেখি। আপনি দেখেন, আপনি যদি আমার ফেসবুক ফলো করতেন, আমি প্রচুর লিখতাম আগে। তো মানে এমনও দিন গেছে ফেসবুকে লিখেছি 2-3 হাজার ওয়ার্ড। তো আমার ওই কাজগুলো করতে ইচ্ছা করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই সরকারের কাউকে রেখে দিবে, তো সেই জায়গায় যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় যে আপনাকে রাখতে চায় বিএনপি, আপনি কি জবাব দিবেন তখন? আমার মনে হয় না আমি থাকবো, আমি আমার আগের জায়গায় ফিরতে চাচ্ছি। ধন্যবাদ শফিক ভাই, আপনার সঙ্গে অনেক বিশ্লেষণমূলক আলোচনা হলো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে। দর্শক, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।